রেতপুর গ্রামে সুখিয়া নামের একজন ব্যক্তি থাকতেন। সুখিয়ার কাছে একটা উট ছিল। সুখিয়া গ্রামে যারা ঘোরাফেরা করতে আসতো তাদেরকে নিজের উটে বসিয়ে ঘোরাতো। একদিন সুখিয়া নিজের 20 বছর ছেলে মোহনকে বলে ওঠে, মোহন, সারাদিন তুই তো বাড়িতেই থাকিস। আরে আমার সাথে গিয়ে তো একটু আমাকে সাহায্য করতে পারিস আমার কাজে। বাবা, কোনো এক সময় আমাদের বাড়িতে আমাদের কাছে 20টা উট থাকতো, তাই না? আজকে শুধুমাত্র একটা উটই রয়েছে। আরে সেটা দিয়ে আমাদের আর কত রোজগার হয়? তা তুমি একদম ঠিক কথাই বলেছ মোহন, কিন্তু আমরা কি করতে পারি বলো? বাবা, কালকে পূজার বিয়ে দিতে হবে আমাদেরকে। তুমি কেন বুঝতে পারছো না? এই সামান্য পয়সা দিয়ে আমরা ওর বিয়ে দিতে পারবো না তো। কিন্তু আমরা কি করব বলো মোহন? বাবা, গ্রামের হুরুষ পুরুষ বলরাম বেইমানি করে আমাদের সমস্ত উট কেড়ে নিয়েছে, আর এখন ওর নজর আমাদের এই শেষ উটের উপরে রয়েছে। একবার ভেবে দেখো বাবা, এই উটটাও যদিও আমাদের থেকে কেড়ে নেয় না, তাহলে আমরা কি করব? মোহনের কথা শুনে সুখিয়া সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তক্ষুনি রেতপুর গ্রামের একটা বদমাশ বলরামের চাকর হীরা সুখিয়ার কাছে এসে বলে, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম সুখিয়া। কি হয়েছে হীরা ভাই? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? ভুল তো তোমার বাবা করেছিল সুখিয়া, যে আমাদের মালিক বলরামের কাছ থেকে বেশ ভালো রকম ধার নিয়েছিল। তার সুদ আজ পর্যন্ত তুমি দিয়ে চলেছ। বলরাম শেঠ তোমাকে ডেকে পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সুখিয়া বলরামের হাবেলির ভেতরে বলরামের সামনে দাঁড়িয়েছিল। সুখিয়া, এই মাসের সুদের অ্যামাউন্টটা তো আমার কাছে পাঠালে না। বলরাম বাবু, আমার বাবার ধার দিতে দিতে তো আমি শেষ হয়ে গেলাম একেবারে। আপনি আমার বাড়ি আমার থেকে কেড়ে নিয়েছেন, আমার 19টা উটও কেড়ে নিয়েছেন। এখন আমার কাছে মাত্র একটা উটই আছে। এখন আর দেবার মতন আমার কাছে কিছু নেই। তোমার কাছে ওই একটা উট আছে তো, এখন ওটা আমাকে দিয়ে দাও। এরকম অত্যাচার করবেন না বলরাম বাবু। ওই উটটা দিয়েই তো আমার সংসারটা চলে, তাই না? আমার পরিবার না খেয়ে পথে বসবে তো। দেখো, তোমার স্ত্রী তো আগেই মারা গেছে সুখিয়া, আর তোমার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে ওর এখন। তা ওকে দিয়ে তুমি কাজকর্ম পরিশ্রম কেন করাও না বলো তো? বলরাম বাবু, তোমার যত অত্যাচার সহ্য করার আমি সব করে নিয়েছি, কিন্তু এবার আর সহ্য করবো না। সুখিয়া ওখান থেকে চলে যায়। সুখিয়া বলরামের হাবেলি থেকে কিছু দূরে গিয়েছিল। তক্ষুনি একটা ট্রাক তাকে ধাক্কা মেরে চলে যায়। সুখিয়া সেখানেই মারা যায়। সুখিয়ার ছেলে মোহন নিজের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করে দেয় আর বাড়িতে ফিরে প্রচণ্ড জোরে জোরে কাঁদে। কেঁদো না দাদা, যদি তুমিও সাহস হারিয়ে যাও তাহলে আমাকে কে সামলাবে? বাবার পর তুমিই তো আমার একমাত্র সাহারা দাদা। নিজের বোনের কথা শুনে মোহন চুপ হয়ে যায়। পরের দিন মোহন ঘুম থেকে উঠিয়েই ছিল। তক্ষুনি বলরাম কিছু গুন্ডা নিয়ে ওখানে চলে আসে। এই, তোমার বাড়ি তুমি খালি করো, আর চুপচাপ নিজের উটটা আমাকে দিয়ে দাও। তোমার এই উট আমার শেষ সুদের আসল কিস্তি হবে, আর তোমার এই বাড়িটা তোমার পূর্বপুরুষরা যে ধার নিয়েছে তার আসল মূল্যটা হবে, যেটা আমি তোমার দাদুকে দিয়েছিলাম। আমি তোমাকে ভয় পাই না বলরাম। তুমি এখনো পর্যন্ত গ্রামের কতজন মানুষকে একেবারে ঠকিয়েছো, নিরীহ মানুষদের সম্পত্তি মিথ্যে কথা বলে লুট করেছো, আর আমার ঠাকুর দাদু মারা যাওয়ার পরে আমার বাবাকেও তুমি শেষ করে ফেলেছো। আরে তোমার দুধের দাঁত এখনো খেসে পড়েনি বাবা, আর তুমি আমার সাথে মোকাবিলা করবে? আরে আমার মোকাবিলা তো তোমার বাবা আর ঠাকুর দাদাও করতে পারেনি, বুঝলে? আর তুমি কি করবে বলতো আমার? এইটুকু বলে বলরাম নিজের গুন্ডাদেরকে বলে, এই তোমরা কি দেখছো? মোহনের বাড়িতে কবজা করে নাও, আর মোহন আর ওর বোনকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও, বুঝতে পেরেছো? বলরামের গুন্ডারা মোহন আর তার বোন পূজাকে তার বাড়ি থেকেই ধাক্কা মেরে বাইরে বার করে। দুষ্টু পাপী, তুই আমাদের সবকিছু নিয়ে নিয়েছিস। কমপক্ষে আমাদেরকে আমাদের বাড়ি থেকে বাবার দেওয়া কিছু জিনিসপত্র নিয়ে নিতে দে। পূজা এটুকু বলেই ছিল। বলরাম পেইন্টিং পূজার হাতে দিয়ে দেয় আর বলে, তোমার বাবা তোমার উটটাকে খুব ভালোবাসতো, এখন তো সেটা তোমাকে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, এই উটের ছবিটা তুমি নিয়ে যেতে পারো।
এই রূপটা দেখে তুমি তোমার বাবার কথা মনে করতে থেকো। পূজা সেই ফটোটা নিয়ে নিজের দাদা মোহনের সাথে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তারা দুজন গ্রামের সীমানায় পৌঁছিয়েই ছিল, তক্ষুনি গ্রামের প্রধান ওদের দুজনকে আটকায়। তোমাদের দুজনকে কোথাও যাবার কোনো দরকার নেই, তোমরা দুজন আজ থেকে আমার বাড়িতেই থাকবে। না প্রধান মশাই, আপনার এই উপকার আমি নিতে পারবো না। তোমার বাবা, তোমার ঠাকুর দাদা আমার বাবাকে অনেক সাহায্য করেছিল, এখন তাই বারণ করো না তো। প্রধান মোহন আর পূজাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। রাত্রিবেলা পূজা নিজের বাবার কথা মনে করে কাঁদছিল। তক্ষুনি তার কানে একটা উটের আওয়াজ চলে আসে। এখানে তো আশেপাশে কোনো উট নেই, তাহলে এই আওয়াজটা কোত্থেকে আসছে? কিছুক্ষণ পর তার কানে উটের বলার ক্রমাগত আওয়াজ চলে আসে। পূজা দেখতে পায় যে সেই আওয়াজ ফটোর ভেতর থেকেই আসছে। পূজা যেই মাত্র সেই ফটোটাকে দেখে, তখন সেই হীরের উট ফটোর ভেতর থেকে একটা মরুভূমিতে চলে যাচ্ছিল। পূজা নিজের ভাই মোহনকে বাইরে ডেকে আনে। কি হলো পূজা? দাদা, এই দেখো, এই ফটোর মধ্যে হীরের উট হাঁটছিল আর কথাও বলছিল। মোহন সেই ফটোটাকে মন দিয়ে দেখে। যেইমাত্র মোহন সেই ফটোটাতে বানানো হীরের উটটাকে হাত লাগায়, হঠাৎ করে সেই হীরের উট ফটো থেকে বাইরে বেরিয়ে আসে। এটা দেখে পূজা আর মোহনের চোখ আশ্চর্যের কারণে ছানা বড়া হয়ে যায়। আমাকে দেখে অবাক হওয়ার মতন কিছু নেই, বুঝতে পেরেছো? আমি একজন জাদুর হীরের উট। এটা তোমার ঠাকুর দাদা একটা জাদুকরের কাছ থেকে কিনেছিল, কিন্তু কোনো কারণবশত এই ছবির ভেতরে ঢুকিয়ে চলে গিয়েছিলেন উনি। আর আমাকে বলেছিলেন যখন ওর নাতি আমার ছবিটাকে হাত লাগাবে তখন আমি বেরিয়ে আসবো। এই দৃশ্যটা প্রধানও দেখছিল। প্রধান ওখানে এসে মোহনকে বলে ওঠেন, মোহন, আমার বাবা সবসময় বলতো যে তোমার ঠাকুর দাদার কাছে চমৎকারী শক্তি নাকি তোমার দাদুর কাছে ছিল, কিন্তু তোমার বাবা এই ব্যাপারে একেবারে বিশ্বাস করতো না। তক্ষুনি সেই হীরের উট নিজের মুখ থেকে হীরে বার করে দেয়। এই হীরেগুলো দিয়ে বাজারে বিক্রি করে এসো যাও, তুমি কোনো সাধারণ মানুষের নাতি নও। মোহন সেই হীরেগুলোকে পরের দিন বাজারে বিক্রি করে দিয়ে আসে। কিছুদিনের মধ্যেই মোহন রেতপুর গ্রামের সমস্ত গরিব আর অসহায় লোকেদের ঋণ চুকিয়ে দেয় আর বলরামের কাছে তাদের জমিন আর সম্পত্তি সবকিছু ফেরত নিয়ে নেয়। আরে ব্যাপারটা কি বলতো? এই বেটা মোহনের কাছে এত সম্পত্তি ধন কোত্থেকে চলে এলো বাবা? আমি তোর কাছ থেকে আর ওর বাবার কাছ থেকে সবকিছু কেড়েই নিয়েছিলাম। এই বলরাম বাবু, পুরো রেতপুর গ্রামে এই নিয়ে চর্চা চলে যে মোহনের কাছে নাকি একটা ভালো হীরের উট আছে। জবে থেকে ওই হীরের উটটা মোহনের কাছে চলে এসেছে না, শুনেছি নাকি ওর হীরের উটটা নিজের মুখ থেকে হীরে বের করে। এই বিশ্বাস তো আমারই হচ্ছে না। মোহনও নিজের বাবার মতনই মূর্খ দেখছি। মোহন সমস্ত গ্রামের সম্পত্তি আমার কাছ থেকে দ্বিগুণ দাম নিয়ে ছাড়িয়ে তো নিল, কিন্তু ওর যে 20টা উট ছিল সেটা আমার কাছ থেকে এখনো ছাড়াইনি। কিন্তু তুমি দেখো, এবার আমি ওর কাছ থেকে আমার কথার জালে ওকে জড়িয়ে ওর কাছ থেকে সোনার উটটা নিয়ে নেব। পরের দিন বলরাম নিজের চাকর হীরার সাথে মোহনের হাবেলিতে পৌঁছে যায়। তুমি তো তোমার বাবার মৃত্যুতে সেই দিনকে খুব কান্নাকাটি করছিলে। ওরে মূর্খ, তোমার কাছে যখন ওই হীরের উটটা চলে এসেছিল তাহলে তো সবার আগে বাবার সম্পত্তি তোমার ছাড়িয়ে নেওয়া উচিত ছিল, নাকি ওই গ্রামবাসীদের সম্পত্তি? এই নিয়েই তো আপনার সাথে আমি কথা বলতে চাইছিলাম বলরাম বাবু। বলুন, আমার 20টা উট আর আমার পূর্বপুরুষের বাড়ির দাম কত? তোমার 20টা উট আর বাড়ি তোমাকে ফিরিয়ে দিতে পারি ঠিকই, কিন্তু এর বদলে তোমাকে তোমার ওই হীরের উটটা আমাকে দিতে হবে। বলরামের কথা শুনে মোহন গভীর চিন্তায় ডুবে যায়। ঠিক আছে, আমার হীরের উটটা দেবার জন্য আমি প্রস্তুত রয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কিরকম শর্ত? আমার সমস্ত সম্পত্তির সাথে সাথে তোমাকে তোমার নিজের সব সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি রাজি।
পরের দিন বলরাম মোহনের পূর্বপুরুষদের হাবেলি মোহনের নামে করে দেয় আর তার সমস্ত উটও তাকে ফেরত দিয়ে দেয় আর তার সাথেই নিজের সমস্ত সম্পত্তিও মোহনের নামে করিয়ে দেয়। এই নাও বলরাম বাবু, আমার হীরের উট আজ থেকে তোমার হলো। বলরাম নিজের সাথী হীরার সাথে তার উটকে মোহনের হাবেলি থেকে নিয়ে চলে যায়। দেখলে তুমি হীরা, মোহনও নিজের বাবার মতনই বোকা। এবার তুমি দেখো আমি কিভাবে হীরের উট দিয়ে হীরে বের করে করে মোহনের থেকেও বেশি বড় লোক হয়ে যাব। এইটুকু বলে বলরাম সেই উটকে বলে ওঠেন, আজ থেকে আমি হলাম তোমার মালিক, এবার তুমি তাড়াতাড়ি নিজের মুখ থেকে হীরে বের করো। কিন্তু বলরামের কথা শুনে উট হীরের পরিবর্তে মাটি বার করে। এটা দেখে বলরাম রাগের চোটে বলে ওঠে, আরে আমি তো হীরে বের করতে বললাম তোমাকে, তুমি মাটি বের করছো কেন? তাড়াতাড়ি হীরে বের করো। বলরামের বারবার বলা সত্ত্বেও জাদুই হীরের উট মাটি বমি করছিল। আমাকে বোকা মনে করছিস তুই? শয়তান হীরের উট, তুই যদি হীরে বের করতে না পারিস তাতে কি হয়েছে? তোর শরীরের মধ্যে যে হীরেগুলো লাগানো রয়েছে সেগুলো তুলে নিয়ে আমি আমার যা লোকসান হচ্ছে তার ভরপাই করব। যেইমাত্র বলরাম হীরের উটের শরীরে লেগে থাকা হীরেগুলোকে হাত লাগায়, হীরের উট ওখান থেকে উধাও হয়ে যায়। হীরের উট উধাও হতে দেখে বলরাম প্রচণ্ড ঘাবড়িয়ে যায় আর বলে, আরে তো উধাও হয়ে গেল। বললাম বাবু, আমার মনে হচ্ছে মোহন আপনাকে বোকা বানিয়েছে। তক্ষুনি বলরাম আর হীরার কানে মোহনের আওয়াজ চলে আসে, এখন আরে বলরাম বাবু নয়, বরং ভিখারি হয়ে গেছে। আরে সব কি মোহন, ওই হীরের উটটা কোথায় গেল? ওই হীরের উটটা যেখানে যাবার ছিল সেখানে চলে গেছে। এইটুকু বলে মোহন ওখানেই ফটো নিয়ে বলরামকে দেখায়। সেই ফটোর মধ্যে সেই হীরের উটের চিত্র ছিল। যে জাদুর হীরের উটটাকে তুমি তোমার নিজের সমস্ত সম্পত্তি আর পয়সা দিয়ে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে না, সেই জাদুর হীরের উটটা আমার দাদু জাদুর নগরী থেকে কিনে নিয়ে এসেছিল। যখন ওই উটটা এই ছবি থেকে বাইরে বেরিয়ে এসেছিল তখন সে তো আমাকে বলেছিল যে আমার দাদু নাকি তোমার থেকে কোনো ধার নেয়নি, তুমি আমার দাদুকে মিথ্যে বলেছিলে। আর এই জাদুর হীরের উটটা তোমাকে ধ্বংস করার জন্য আমাকে উপায়ও বলেছিল। আর একটা ভালো কথা তোমাকে বলবো, এই জাদুর উটটা আসলে আমি যদি হাত দিই তবেই ছবি থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, কারণ এটা আমার জাদুর হীরের উট, তোমার নয়। এখন তুমি সারা জীবন গরিব হয়েই থাকবে, তুমি জানতে পেরে যাবে যে গরিব মানুষের জীবন কতটা কঠিন হয়। এইটুকু বলে মোহন ওখান থেকে চলে যায়। বলরাম আর হীরা দুজনই কাঙাল হয়ে গিয়েছিল। রাজস্থানের একটা গ্রামে চোর শ্যামলাল থাকত। শ্যামলাল একজন চতুর আর চালাক চোর ছিল। সব সময় কিছু না কিছু করার ধান্দায় থাকত। ওই শহরেই রবার্ট বিদেশ থেকে ঘুরতে এসেছিল। ও স্টেশনে নেমেই ছিল যে শ্যামলালের নজর রবার্টের ব্যাগের ওপরে পড়ল, আর নিজের খেলায় ওস্তাদ শ্যামলাল চুরি করার জন্য পেরিয়ে পড়ল। রবার্ট বইয়ের দোকান থেকে কিছু বই কিনছিলই যে শ্যামলাল নিজের চাল চেলে দিল। এই যে দাদা, আমি প্রথমবার রাজস্থানে এসেছি, এখানকার পরম্পরা অনুযায়ী আমাকে একটা বই দিয়ে দিন তো। স্বাগত মশাই, স্বাগত। আপনি বাংলা তো ভালোই বলেন দেখছি। আর এই নিন আপনার বই। এখানকার একজন বিখ্যাত লেখক এটি লিখেছেন। এই বইটা একবার পড়লেই আপনি অর্ধেক রাজস্থানের ব্যাপারে সব জেনে যাবেন বটে। হ্যাঁ, আগে আগে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওয়াশরুমটা ঠিক কোথায় রয়েছে? আগে ওই যে ওইদিকে, একদম ফ্রি। হ্যাঁ, কিচ্ছু পয়সা লাগে না। তাড়াতাড়ি আসুন, না হলে আবার লাইন দিতে হবে যে ওখানে। রবার্ট বইয়ের দোকানের কথা শুনে সেখান থেকে বাথরুমে চলে যায়। আর তখনই শ্যামলাল ওখানে ওর ব্যাগ পড়ে থাকতে দেখলো, আর ওর ব্যাগ নিয়ে কেটে পড়লো। আর রবার্ট যখন ওখানে এলো আর নিজের ব্যাগ না দেখতে পেয়ে ও খুবই চিন্তায় পড়ে গেল। আরে আমার ব্যাগটা, আমার জামা কাপড়, ও মাই গড, এটা কি হয়ে গেল? এবার আমি কোথায় যাব?
আরে বাবু, আপনি এত সহজে এত ভয় পাবেন না। আরে একটু দেখুন না, কেউ আবার ভুল করে নিয়ে গেল না তো। আজকাল এরকম কেস তো আসতেই থাকে, খালি ব্যাগ অদল বদল হয়ে যায় আর কি। আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম তো, তাই অতটা লক্ষ্য করিনি আমি। রবার্ট রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে নিজের ব্যাগ আর সব জিনিসপত্র খুঁজতে থাকলো। অনেকক্ষণ ধরে খোঁজার পর ও যখন আর কিছু পেল না, তখন রবার্ট ক্লান্ত হয়ে ওখানে একটা গার্ডেনে বসে পড়ল। খুব জোরে খিদে পেয়েছে, কাপড়গুলো গেল আর টাকাগুলো সব গেল। আমার কাছে মাত্র 50 টাকা বেঁচে আছে, এখন এটা দিয়ে আমি কি করব? রবার্টকে চিন্তায় দেখে ওখানে প্রেম চলে আসে। প্রেম ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের ছেলে ছিল, যে নিজেও পঞ্চায়েত প্রধান হতে চাইতো। কি হয়েছে দাদা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? কিছু হয়েছে নাকি কেউ কিছু বললো আপনাকে? আমার এই গ্রামে আমি যেই পা দিলাম, সঙ্গে সঙ্গে আমার সবকিছু চুরি হয়ে গেল। এখন আমার খুব জোরে খিদে পেয়েছি, কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব, এখন কোথায় যাব আমি। আমি তোমাকে রাজস্থানের ফেমাস ডাল বাটি চুরমা খাওয়াবো, ঠিক আছে? এখানে তো এটাই বিখ্যাত। প্রেম রবার্টের ওপর দয়া দেখিয়ে ওকে ডাল বাটি চুরমা খাওয়ানোর জন্য নিয়ে গেল। এই যে দাদা, টাটকা টাটকা ডাল বাটি চুরমা এনাকে খাইয়ে দাও, টাকাটা আমার খাতায় লিখে দিও। প্রেমের এত বলার পরে রবার্ট ডাল বাটি চুরমা খাওয়া শুরু করে দিল। ডিলিশিয়াস, মানে এত সুস্বাদু আমি আজ অব্দি কোনো দিনও খাইনি। হ্যাঁ, সত্যি বলছি, সত্যি দারুণ দারুণ খেতে এটা। কি কি ভালো লাগলো তো আপনার? আমি বলেছিলাম না, আমাদের রাজস্থানের খাবার পুরো দুনিয়ায় বিখ্যাত, বুঝেছেন? আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, মানে থ্যাংক ইউ। শুধু একটা সাহায্য করো আমাকে তুমি। আরে তুমি হলে আমাদের অতিথি, বলো না কি সাহায্য করতে পারি তোমায়? আমি প্রস্তুত। আমি ব্যবসায় আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। আমি চাই যে তুমি এই ডাল বাটি চুরমার একটা ব্যবসা খুলে দাও। হ্যাঁ, মানে বলতে চাইছি তুমি একটা ব্যবসা করো, আমি তোমাকে সমস্ত পয়সা রিটার্ন করে দেব, আর যদি বেশি লাভ হয় তাহলে আমি তোমাকে আরো বেশি পয়সা দিয়ে দেব। আমি যদি একে টাকা দিয়ে সাহায্য করি তাহলে সারা গ্রামে এই কথা ছড়িয়ে পড়বে, সবাই আমাকেই প্রধান হিসেবে বেছে নেবে যে একটা বিদেশিকে আমি সাহায্য করেছি, আর এর কাজও হয়ে যাবে। আরে রবার্ট বাবু, এতে জিজ্ঞাসা করার কি আছে? আরে আপনি আজ থেকে কেন, এই মুহূর্ত থেকেই আপনি আমার বাড়ির পাশেই একটা দোকানে ডাল বাটি চুরমা বিক্রি করা শুরু করে দিন, এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার হবে। প্রেমের সাহায্যে রবার্ট ডাল বাটি চুরমার দোকান খুলল। কিছুদিনের মধ্যেই পুরো শহরে এর চর্চা শুরু হয়ে গেল যে ইংরেজের ডাল বাটি চুরমার দোকান আছে। চর্চা এত ছড়িয়ে গেছিল যে পুরো শহরের মানুষেরা ইংরেজের ডাল বাটি চুরমা খাওয়ার জন্য ওখানে এলো। এই যে দাদা, আরে আমাকেও দিয়ে দাও এই ডাল বাটি চুরমা, আমি শুনেছি খুব ভালো নাকি বানাও তুমি। আরে এটা তো এখানকার মানুষদের ভালোবাসা, এইসব কিছু আমি বিদেশি বলে সেই জন্য তো নয়, ডাল বাটি চুরমাকে সবাই বেশি ভালোবাসে। 6 মাসের পর ব্যবসা এত বেড়ে গেছিল যে রবার্ট 6 মাসের মধ্যেই নিজের বড় একটা ডাল বাটি চুরমার দোকান খুলে ফেললো, আর প্রেমের সব টাকা ওকে আবার ফেরতও দিয়ে দিল। আসুন আসুন প্রেম বাবু, আসুন, আপনার জন্যই এই সব কিছু হয়েছে বলা যায়। কয়েকদিনের মধ্যেই আমি এত কিছু করে ফেললাম যে তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে জানি না আমি কি করতাম সত্যি। আরে ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার নেই বন্ধু, তুমি পরিশ্রম করেছো আর এইসব তো তারই ফল। আমি শুধু তোমাকে একটু সাহায্য করেছি আর কি, তুমি আমাকে সেরকম সাহায্য করে দিও। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? অবশ্যই করব, বলো বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? দেখো, প্রধান কাকে করা হবে সেই নিয়ে একটা ভোট হচ্ছে সামনেই, তুমি আমাকে সে বিষয়ে সাহায্য করো। আমি তোমাকে পুরোপুরিভাবে সাহায্য করব। কাকে প্রধান করা হবে এই নির্বাচনে আমি সব সময় তোমার পাশে থাকব। ওই সময় শ্যামলালের নজর রবার্টের দিকে পড়ল। আরে এটা তো সেই বিদেশিটা, তাই না, যাকে আমি কয়েকদিন আগে ভিখিরি করে দিয়েছিলাম। মনে হচ্ছে ও এখন এখানেই থাকছে, একে আমি আবার ভিখিরি করেই ছাড়বো। প্রেম
প্রেম শ্যামলালকে দেখে বুঝতে পেরে যায় নিশ্চয়ই ওই চোরের মনের মধ্যে কিছু শয়তানি বুদ্ধি চলছে। রবার্ট, তুমি তোমার দোকানের খেয়াল রেখো, দেখো যেন কিছু গন্ডগোল না হয়। রাত্রে জেগে থাকবে আর রাত্রে খুব সতর্ক থাকবে। আজকে রাত্রে আমিও তোমার সাথে দোকানেই থাকবো, দুজনে মিলে দোকানের খেয়াল রাখবো। সাথে কিছু কাঠ আর কয়েকটা পাথর রেখে দিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজকে রাত্রে আমরা ডাল বাটি চুরমা খেয়ে এখানেই ঘুমিয়ে পড়বো। আমি তো সব সময় এখানেই থাকি। আজকে তুমিও চলে এসো, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। আর কয়েকটা পাথর যেটা দোকানে আগে থেকেই আমি রেখে দিয়েছি। আসলে ব্যাপারটা হলো যে ওই কুকুর, বিড়াল, ছাগল রাত্রে একটু অসুবিধা করে, সেই জন্য আমি ওগুলো রেখে দিয়েছি বটে। রাতে প্রেম আর রবার্ট খাবার খেয়ে শুয়েই ছিল যে শ্যামলাল চুরি করার জন্য অন্ধকারে পৌঁছালো। মনে হচ্ছে বিদেশিটা শুয়ে পড়েছে, আজকে হাত সাফ করে দিই। এটা শুনতেই প্রেম আর রবার্ট শ্যামলালকে ধরে ফেলল। এই থাম থাম থাম, এত তাড়া কোথায় তোর? সব চুরি করে পালাবি? এবার জেলে গিয়ে সব সত্যি বলবি তুই। প্রেম আর রবার্ট শ্যামলাল চোরকে পুলিশের কাছে নিয়ে গেল আর ওকে পুলিশের কাছে দিয়ে দিল। পুরো শহরের মানুষ প্রেমের এই বাহাদুরিতে খুব খুশি হয়ে যায়। তুমি তুমি আমার জন্য সব কিছু বন্ধু। তুমি তখন আমাকে সাহায্য করেছিলে, আবার আমাকে সাহায্য করলে। আমি তোমার ব্যাপারে বিদেশে গিয়ে সবাইকে জানাবো। এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না। আরে না না, আমি তোমায় কোথাও যেতেও দেব না। গ্রামবাসীদের তোমার হাতের ডাল চুরমা সবার ভালো লেগেছে, তাই তুমি আমাদের গ্রামবাসীদের ওইসব খাওয়াও আর নিজের ব্যবসা ভালো করে চালাতে থাকো। শহর আর গ্রামে চর্চা শুরু হয়ে যায় আর নিজের বাবার মতো প্রেমও শহরের পঞ্চায়েত প্রধান হয়ে যায়।